এক্সকিউজ মি ম্যাম। সরি, আমার বয়ফ্রেন্ড আছে ছোট ভাই, অন্য কোথাও চেষ্টা করেন। ছেলেটি হয়তো এইরকম কথা শুভ্রার কাছ থেকে আশা করে নাই, ভদ্রতার খাতিরে বলল, সরি আপু, আমি আপনাকে অন্য কিছু বলবো বলে ডেকেছি। আপনি যদি দয়া করে আমাকে। ছেলেটি আর কিছু বলার আগেই শুভ্রা বলে উঠল, সরি, মাফ করবে ছোট ভাই, টাকা ভাঙতি নেই। কি দিনকাল আসলো, ইংলিশে কথা বলে জিন্স শার্ট পরে এখন ভিক্ষা করতে আসে। গার্মেন্টসে কাজ করেও তো টাকা আয় করা যায়। দেখতে তো মার্শাল্লাহ ভালো, ভিক্ষা করার কি আছে আজব। ছেলেটি এইবার শুভ্রার কথায় বেশ ক্ষেপে গেছে, রাগান্বিত স্বরে বলে উঠল, এই যে আপু, আপনি আমার সিট দখল করে বসে আছেন, এখন আবার আমার সাথে মিসবিহেভ করছেন। আপনার মতো অভদ্র মেয়ের জন্য আজকাল সব মেয়েদের অভদ্র বলা হয়। শুভ্রাও কম যায় না, বসা থেকে উঠে ব্যাগ সিটে রেখে ঝগড়া করা শুরু করে দিল। ভাই রে ভাই, কে তুমি? ভালো মতো কথা বলতে পারো না, আবার এখন আসছে অভদ্র বলতে। তুমি নিজেই তো মিনমিন গলার মঙ্গল গ্রহের খেদমত করার চাকর প্রাণী, আমাকে আসছে বলতে আমি নাকি অভদ্র। যত সব। আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি কে জানে। আপনি যার মুখ দেখে ঘুম থেকে ওঠেন, আগে আমার সিট আমাকে দিয়ে পরে ভাবতে থাকুন। উঠুন বলছি। এই সিট যে তোমার কোনো প্রমাণ আছে? কই, আমি তো সিটের গায়ে তোমার নাম দেখতে পাচ্ছি না। তাহলে এই সিট তোমার কি করে হলো পিচ্চি? এই যে, আমি যথেষ্ট বড় বলেই বাইরে চলাচল করছি, দাঁড়ালে আমার কাঁধের কাছে এসে পড়বেন, আবার আমাকে পিচ্ছি বলে। আর আমিও তো এই সিটে আপনার নাম খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি কেন বসেছেন? আজব, অসভ্য ছেলে তো। সিট খালি ছিল তাই এসে বসে পড়েছি। এখানে নাম থাকার কি কারণ? ধ্যাত, আপনি কি আমাকে এই সিট দিবেন না? একদমই না, প্রশ্নই আসে না। ছেলেটি শুভ্রার সাথে কথায় না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে লাগলো। শুভ্রা আর চোখে ছেলেটিকে দেখছে আর মিটিমিটি করে হাসছে। আজকে সকালটা তার খারাপ যাওয়া সত্ত্বেও এখন বেশ ভালোই যাচ্ছে। মনে মনে বিশ্বজয়ের একটা তৃপ্তি হাসি, শরীর ও মন আনন্দে আত্মহারা হয়ে উঠল ওর। একটু আগের ঘটনা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বারবার হাত ঘড়ির দিকে তাকিয়ে এক রাজ্যের বিরক্তি নিয়ে বাস স্টপে দাঁড়িয়ে আছে শুভ্রা। শুভ্রাকে দেখেই মনে হচ্ছে রাগে তার মাথায় আগুন হয়ে আছে। মুখ দিয়ে বারবার অকথ্য ভাষায় গালাগালি দিতে চেয়েও আশেপাশে মানুষ থাকার জন্য মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করছেন। আজ আমি এই মেয়েকে রেখেই চলে যাব। সব সময় দেরি করবে, জন্মের সময় হয়তো দেরি করে এসেছে। লেট লতিফ মেয়ে একটা। বাস তার সময় মতো স্টেশনে হাজির হয়ে গেছে। শুভ্রা আশেপাশে এদিক ওদিক তাকিয়ে তারিনকে দেখতে না পেয়ে রাগে বাসে উঠে পড়ল। বাসে ওঠার পর শুভ্রার রাগ এখনও আকাশের সপ্তম চূড়ায় পৌঁছে গেল। তারিনের জন্য অপেক্ষা করতে করতে সে ভুলে গিয়েছিল তাড়াতাড়ি বাসে ওঠার কথা। বাসে এখন জায়গা নাই বললেই চলে, একটি সিট, তাও আবার জানলা সিট ছাড়া। শুভ্রা দ্রুত গতিতে ওই সিটের দিকে পা বাড়ালো। কথাই আছে না, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। দিন দিন এখন বাসের সিটে যে হাহাকার সৃষ্টি হয়েছে, কিছুদিন পর ড্রাইভারের কোলে বসে যেতে হবে। শুভ্রা বসে ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে আধা বোতল পানি শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পাশ থেকে পুরুষ কণ্ঠে শুনে শুভ্রা পাশ ফিরে তাকিয়ে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে দেখতে পেল। এরপর কি হলো তা তো জানেনি। বাস থেকে নেমে ভার্সিটির মাঠের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো শুভ্রা। হঠাৎই হাতে থাকা মুঠোফোনটা বেজে উঠল। চোখ দুটো ছোট ছোট করে স্ক্রিনের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে ফোনটা রিসিভ করে বলল, আপনি এখন যে নাম্বারে ফোন দিয়েছেন সে এখন ভার্সিটিতে পৌঁছে গিয়েছে। অনুগ্রহপূর্বক যদি ভার্সিটিতে আসতে চান তাহলে পরের বাসে উঠে পড়ুন। ক্লাস শুরু হতে এখনো 30 মিনিট বাকি। ধন্যবাদ। এক্সকিউজ মি ম্যাম, আমি প্রায় 1 ঘন্টা আগে ভার্সিটি এসে পড়েছি। আপনার জন্য ওয়েট করতে করতে লাস্ট বাসের আগের বাসে আমি চলে এসেছি। আর কি যেন বলেছিল, ক্লাস শুরু হতে 30 মিনিট বাকি। ম্যাম, আপনার কি ফোন খারাপ নাকি মাথা খারাপ? তোর মাথা খারাপ? মাত্র তো 10টা 10 বাজতে শুরু করেছে। ক্লাস তো 10টা 40-এ শুরু হয়। 10টা 10 নয় ম্যাম, 11টা 10 বাজতে চলেছে। তাড়াতাড়ি ক্লাসে চলে আসুন। ম্যাম এখনও আসেনি?
তারিন ফোন কেটে দিল। শুভ্রার মুখ এখনও রসগোল্লার মতো হাঁ হয়ে আছে। গতকাল শুক্রবার ছিল বলে ঘড়ির সময় 1 ঘন্টা কমিয়ে দিয়েছিল সে। এতক্ষণ তার মাথায় এই কথা আসেই নাই। বাস্তব জগতে ফিরে আসার পর 1 মিনিটও দেরি না করে দ্রুত পা চালিয়ে ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। অনার্স 3য় বর্ষে ওঠার পর এই 4র্থ দিন ক্লাসে এসেছে। দিন যত যাচ্ছে তার ছোট ছোট স্বপ্নগুলো এখন ধীরে ধীরে বড় হতে চলেছে। পরিবারের ছোট মেয়ে হওয়ায় কোনো আবদার তার অপূরণও থাকেনি। ক্লাসরুমে ঢুকেই তারিনের সাথে বসে বাসের ঘটনাগুলো বলতে লাগলো। ক্লাসের ফাঁকে কথা বলার মজাই আলাদা। সামনে স্যার বা ম্যাম লেকচার দিচ্ছে আর পিছনে বা মাঝে বসে ম্যামের দিকে তাকিয়ে ফিস ফিস করে কথা বলা, যাকে বলে রোজা রেখে সামনে খাবার রাখা। খাবার খেয়ে ফেলা যায়, রোজা হবে না। তেমনি স্যার বা ম্যাম দেখতে পেলে নানান ধরনের কথা ও প্রশ্ন ছুড়ে দিবে। ছেলেটা দেখতে কেমন রে? হ্যান্ডসাম আছে? ভালো করে দেখিনি। ঝগড়া করার সময় কি এসব দেখা যায় যে ছেলেটি কিউট নাকি বোকা? তারিন দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলল, তোর দ্বারা কিচ্ছু হবে না। এখন চুপচাপ ক্লাস কর, দয়া করে আমার মাথা খাবি না প্লিজ। শুভ্রা তারিনের কথা কর্ণপাত না করে এমন একটা ভাব নিল যেন এতক্ষণ তারিন তার সাথে বাসে বকবক করে তার পড়ায় বিরক্ত করছিল। ওদিকে রুহান ক্যাম্পাসে বসে ছোট্ট চিকন লাঠি দিয়ে বারবার দেওয়ালে বাড়ি দিচ্ছে। রাগে তার সমস্ত শরীর জ্বলছে। রুহানের বন্ধু সিফাতও আবির বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু রুহান রাগের চোটে ঠিকমতো কথাই বলতে পারছে না। চোখের সাদা অংশ লাল হয়ে যাচ্ছে রাগে। এত বড় সাহস আমার সাথে নাটক করে! মেয়ে মানুষ বলে কিছু করিনি। যদি ছেলে হতো তাহলে মেরে তক্তা বানিয়ে ফেলতাম। বেয়াদব, পাজি, অসভ্য, ঝগড়ুটে মেয়ে কোথাকার। মন চাচ্ছে আস্ত চিবিয়ে খেয়ে ফেলি। রুহানের কথা শুনে আবির বলে উঠল, আস্তাগফিরুল্লাহ রোহান, তাড়াতাড়ি তওবা পড়, তওবা তওবা তওবা। মানুষ হয়ে অন্য মানুষকে চিবিয়ে খাওয়ার কথা বলছিস? কি সব রাক্ষসের মতো কথাবার্তা! ইয়াচ্ছি তো। রুহান আবিরের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আবিরকে সিফাতের পিছনে লুকালো। রুহান চোখ বন্ধ করে বলল, জুতার বাড়ি খেতে না চাইলে ভাগ এইখান থেকে। এমনিতেই এখন মারতে খুব ইচ্ছা করছে। বেশি ফাউল কথা বললে তোদেরকেই উড়াধুরা মারা শুরু করব। সিফাত আবিরের দিকে তাকিয়ে বলল। মার খাবি? আবিরের মাথা এদিক ওদিক হেলিয়ে বলল। না ভাই। সিফাত রুহানের কাঁধে হাত রেখে বলল, চল মাঠে যাই, ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যাবে। রুহান সিফাতের কথায় রাজি হলো। 3 বন্ধু হেঁটে মাঠের দিকে যেতে লাগলো। আবির এইদিকে ঘোষণা দিচ্ছে, অফার চলছে, অফার। ফ্রিতে মার খাওয়ার অফার। কেউ যদি ফ্রিতে মার খেতে চান এক্ষুনি চলে আসুন। কোনো অপরাধ ছাড়াই খুব ভালো মার দেওয়া হবে। যোগাযোগ করার ঠিকানা আবির ফ্রেন্ড ফর ফ্রি মার। অফার অফার অফার, খাঁটি শুদ্ধতম অফার ভাই। রুহান আবিরের কথায় হেসে দিল। আবিরও নিজের মাথার চুল টেনে বলল, রোহানের মতো ছেলেকে হাসানো সেই ব্যাপার না, অনেক কষ্ট করতে হয়। তাকে যেহেতু হাসাতে পেরেছি, ইনশাল্লাহ হাসির কোনো অনুষ্ঠানে সবাইকে হাসাতে আমার 2 মিনিটও লাগবে না। ভাবছি হাসিওয়ালা কোম্পানি বা মিরাক্কেলে চলে যাব, আর আমি শিওর জয়ী হয়েই ফিরবো ইনশাল্লাহ। কথাটা বলেই ছোট্ট একটা ইটের টুকরো মাঠ থেকে কুড়িয়ে জোরে ছুঁড়ে মারল। শুভ্রা আর তারিন হেঁটে এই দিকে আসছিল। ছোট্ট ইটের টুকরোটি শুভ্রার মাথায় এসে পড়ল। আহ মাগো, মেরে ফেললো আমায়। এরপর মাঠ ভর্তি মানুষের সামনে চর নামক বস্তুটি গালে পড়ল। আবিরের এমন চর খাওয়ার অভ্যাস আছে, কিন্তু চরটা ভুলবশত আবিরের গালে না পড়ে রুহানের গালে পড়েছে। পরিবারের বড় ছেলে হিসেবে চর নামক বস্তুটি তার সাথে কোনো দিনও ঘটে নাই। গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে শুভ্রার দিকে তাকিয়ে আছে রুহান। অসভ্য, অভদ্র ছেলে কোথাকার। আমি বাসে বুঝতে পেরেছি তুমি মানুষটা সুবিধার নাও। বাসে জায়গা পাওনি তাই এখন ইট মেরে রিভেঞ্জ নিচ্ছ। তোর নামে এক্ষুনি ভিসি স্যারের কাছে নালিশ করব। সিনিয়রদের গায়ে হাত তোলা এত বড় সাহস! শুভ্রা ভিসি স্যারের রুমের উদ্দেশ্যে যেতে নিলে রুহান রাগে খপ করে তার হাতটি ধরে ফেলে। এমনিতেই সে শুভ্রার প্রতি ভীষণ রেগে আছে, আর এখন সবার সামনে তাকে চড়ও মারতে আরও ভীষণ রেগে গিয়েছে। মেয়ে মানুষ বলে এতক্ষণ শুভ্রা আর ছাড় পেল না। রুহান সবের সামনেই শুভ্রার গালে থাপ্পড় বসিয়ে দিল। রুহানের 5 আঙুলের ছাপ শুভ্রার ফর্সা গালে বসে গিয়েছে।
শুভ্রা গালে হাত দিয়ে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল। রোহানের মুখের উপরে অন্য কোনো সময় হলে হয়তো কান্না করে সাগর বানিয়ে ফেলতো, কিন্তু এখন আর কান্না করতে একদমই ইচ্ছাই করছে না। অবাক চোখে তাকিয়ে আছে। শুভ্রা ভেবেছিল রোহান শান্ত ও বোকা প্রকৃতির ছেলে, যা বলবে তাই করবে, কিন্তু এখন রোহানের মুখের দিকে তাকানোর সাহসী সে পাচ্ছে না। তারিন শুভ্রার গালে হাত রেখে রোহানকে উদ্দেশ্য করে বলল, আপনি ওকে থাপ্পড় কেন মেরেছেন? নিজে দোষ করে অন্যের গায়ে হাত তুলতে খুব ভালো লাগে, তাই না? এক্ষুনি বিচার দিব স্যারকে। আপনার নাম কি? শুভ্রা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তারিন শুভ্রার হয়ে বলল, সাজিয়া আফরিন শুভ্রা। আপনার নাম? কে জানতে চেয়েছে? আমি ওই বেয়াদব মেয়ের নাম জানতে চেয়েছি। তারিন কিছু বলতে যাবে তার আগেই শুভ্রা কান্না শুরু করে দিল। আজকের মতো অপমান সে আর কোনো দিনও হয় নাই। কাঁদতে কাঁদতে বলল, সাজিয়া আফরিন শুভ্রা আমার নাম। আর শুনুন, আমি মোটেও বেয়াদব মেয়ে না। বেয়াদব ছেলে তো আপনি। কথা নাই বার্তা নাই, ইট ছুঁড়ে মারেন যার তার গায়ে। পুলিশে দেব আপনাকে, বলবো আমাকে মার্ডার করতে আমার কলেজে এসেছে এই ছেলে। তখন বুঝবেন এই শুভ্রা কি। রোহান শুভ্রর দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, ওয়াও, কি সুইট কথাবার্তা। শুনেন, আমাকে পুলিশ বা প্রিন্সিপালের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আপনি চাইলে আমি এক্ষুনি ওদের ডেকে আনতে পারি। আনবো কি? আশেপাশে মানুষগুলো তাকিয়ে দেখছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। এই দেখে তারিন শুভ্রার কানে কানে বলল, এই শোন, এখান থেকে চলে যাই। এই ছেলেকে দেখে মনে হচ্ছে পাওয়ারফুল ছেলে। আমরা বাজে বকে কিছু করতে পারবো না। এখন কিছু বললে পরে হিতে বিপরীত কিছু হয়ে যাবে। তাছাড়া সবাই দেখছে, এখানে দাঁড়িয়ে থেকে অপমানিত হওয়ার চেয়ে ক্যান্টিনে বসে খাবার খেয়ে পরের ক্লাস করাই ভালো হবে। শুভ্রা তারিনের কথা শুনে রাজি হলো। রুহানের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে তারিনের হাত ধরে যেতে নিলে পিছন থেকে রুহান ডেকে উঠল, মিস শুভ্রা, আমি কি আপনাকে যেতে বলেছি? শুভ্রা দাঁড়িয়েই রইল। রুহানের সাথে কথা বলার কোনো শখ বা ইচ্ছা কোনোটাই তার নেই। রুহান শুভ্রার মুখ দেখে ভালোভাবেই বুঝতে পারল। বোঝার পরেও মুখে দুষ্ট হাসি নিয়ে আবির আর সিফাতকে বলল, গাইস, ফার্স্ট ইয়ারে পরে থার্ড ইয়ারের স্টুডেন্টকে র্যাগিং কি ইতিহাসে আগে ঘটেছিল? সিফাত মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভেবে ফোন বের করে এমন একটা ভাব নিচ্ছে মনে হচ্ছে কোনো বড় ধরনের অফিসের কাজ করছে। অফিসের কোনো মিটিং কবে কখন কোন সময় সেটা বের করছে। ফোন ঘাটাঘাটি করার পর ভ্রুজোড়া কুচকে মাথার চুল টেনে পড়ল, সরি দোস্ত, খুঁজে পেলাম না। মনে হয় এটাই ইতিহাসের প্রথম। রুহান টুটির কোণায় দুষ্ট হাসি ফুটে উঠল। শুভ্রার চুপ থাকা দেখে রুহান মনে মনে আরেকটা কুবুদ্ধিও তৈরি করে নিল। তুমি যে দোষ করেছো তার শাস্তি খুব জটিল হবে মিস শুভ্রা। সরি শুভ্রা আপু। এই সিফাত, আবির, বলতো এদের দুইজনকে কি শাস্তি দেওয়া যায়? এই দুষ্টু আপুদের দিয়ে ড্যান্স করালে কেমন হয়? ফ্রিতে বাঁদর নাচ দেখা যাবে। রুহান ধমকে সুরে বলল, একদিন তোকে মারার জন্য আমার পায়ের দামি জুতাগুলো ছিঁড়তে হবে। সব সময় বাজে কথা মুখে লেগেই থাকে। যতই হোক, ওনারা আমাদের সিনিয়র আপু, ওনাদের দিয়ে এসব করানো ঠিক নয়, তাই না আপু? শুভ্রা রাগে তো গজগজ করতে করতে রুহানের দিকে তাকালো। সিফাত তখন আবিরের মাথায় চড় মেরে বলল, ওর কথা বাদ দে, শোন, দোষ যখন তোর সাথে করেছে তাহলে তুই শাস্তি দে। রুহান মনোযোগ সহকারে কিছুক্ষণ ভেবে বলল, তোমাদের দুজনের পা একসাথে বাঁধা হবে। 20 বার না থেমে দুইজন এই ভার্সিটির পুরো মাঠ, ক্যাম্পাস, ক্যান্টিন, এমনকি পুরো বিল্ডিংগুলোতে একবার যাবে আর একবার আসবে। মনে রাখবে, 20 বার। রুহানের কথা শুনে শুভ্রা মাঠে দাঁড়িয়ে পুরো ভার্সিটি চোখ বুলিয়ে নিল। 3 ঘন্টা ধরে হাঁটলেও 10 বার হয় কিনা বলা মুশকিল। শুভ্রা করুণ চোখে রুহানের দিকে তাকালো। শুভ্রাকে অনেকে বলছে শুভ্রার চোখে নাকি জাদু আছে, কেউ তার চোখের দৃষ্টির দিকে তাকে বারণ করতে পারবে না। আজ শুভ্রা পরীক্ষা করার জন্যই রুহানের দিকে তাকিয়ে বলল, কিভাবে সম্ভব 20 বার ভার্সিটিতে ঘোরা? শুভ্রার করুণ দৃষ্টি রুহানের পাথরের মন গলাতে সক্ষম হলো না। রুহান তখন বলল, ওকে, 25 বার দিলাম, তাড়াতাড়ি যাও। আবির 3টা রুমাল একত্রে বেঁধে তারিন আর শুভ্রার পা বেঁধে দিল। 2 বান্ধবীকে একে অন্যের কাঁধে হাত দিয়ে হাঁটা শুরু করলো।
কেউ কেউ তাদের দুজনের এই দৃশ্য ফোনে বন্দি করছে, কেউ বা হাসছে, আবার কেউ দুঃখ প্রকাশও করছে। তারিন এই অপমান সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ল। শুভ্রাও নিজেও অনেকটা ভেঙে পড়েছে। সে ভাবছে আজ তার জন্যই তারিনের এই অবস্থার সৃষ্টি হয়েছে। 1 ঘন্টা 25 মিনিট হওয়ার পরও রুহান লোক পাঠিয়ে শুভ্রা ও তারিনকে জানিয়েছে আর হাঁটতে হবে না। এতক্ষণ হাঁটার পর শরীরে তাদের যায় যায় অবস্থা। একবার সিঁড়ি বেয়ে উপরে ওঠা ও আরেকবার নিচে নামা। তাদের দুজনের পা অচল হওয়ার উপক্রম। ধপ করে সিঁড়ির ওপর বসে পড়ল তারিন। আবির পাজি ছেলেটা অনেক শক্ত করে তাদের পা বেঁধেছে। তারিনের পা লাল হয়ে আছে। শুভ্রা হাঁটার পর উষ্টা খেয়ে পা ছিলে ফেলেছে। খুব খারাপ এই ছেলে। মনে যাচ্ছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে টুকরো টুকরো করে গঙ্গা নদীতে ফেলে দিই। বজ্জাতের হাড্ডি। শুভ্রার কথা শুনে তারিন বলল, বন্ধু, এতক্ষণ হাঁটার পর কিভাবে এত কথা বলছিস? তুই মানুষ না রোবট? আমি আজ বাসায় যেতে পারবো না। তুই না চিকন হতে চাচ্ছিস? এই হাঁটা খুবই জরুরি। কয়েকদিন এইভাবে হাঁটলে চিকন হয়ে যাবি। হ্যাঁ, আমি প্রতিদিন এভাবে হাঁটি, আর কিছুদিন পর চিকনি চামেলি হয়ে বাতাসে উড়ে বেড়াই। এটাই তো তুই চাস, তাই না? তোর সাথে কথা বললেই কথা বাড়বে। এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমার পক্ষে আর হাঁটা সম্ভব না। যদি পারিস একটা গাড়ি নিয়ে আয়। শুভ্রা তারিনের দিকে তাকিয়ে আদুরে ভঙ্গিতে বলল, আসো বাবু, তোমায় কোলে নিয়ে বাসায় দিয়ে আসি। যত সব ঢং। ওদিকে বিছানায় শুয়ে আছে ঝিনুক। একটি হাত ঝিনুককে জড়িয়ে ধরেছে, অন্য হাতটি ঝিনুকের মাথায় বেলি কেটে দিচ্ছে। হাতটি ধীরে ধীরে ঝিনুকের ঘাড়ের কাছে এসে স্লাইড করছে। ঝিনুকের ঘুম ভেঙে গেল। এত রাতে তার রুমে কে এসেছে ভাবতেই ভয় পাচ্ছে ও। কিন্তু ঝিনুক বুঝতে পারছে এই মানুষটিকে, এই স্পর্শ তার অনেক আগে থেকেই চেনা। হঠাৎ ঘাড়ে নখের আঁচড় কাটল লোকটি। ঝিনুক কান্নাজড়িত কণ্ঠে লোকটির দিকে তাকিয়ে জোরে চিৎকার দিল। তারিন ও রিয়ার চিৎকার শুনে পাশের রুম থেকে বর্ণ এসে ধমক দিয়ে বলল, এভাবে চিৎকার দিলি কেন? বাসায় কি ডাকাত পড়েছে? শুভ্রা তখন ঘুম ঘুম কণ্ঠে নিয়ে রাগান্বিত স্বরে বলল, ভাইয়া, এই দুটো মেয়ে হরর মুভি দেখছে। এখন যে ভূতের এন্ট্রি হয়েছে তাই দুইটা এইভাবে চিল্লাচ্ছে। এদের চিল্লানো শুনে আমি ঘুম থেকে দাঁড়িয়ে পড়েছি। বর্ণ দেখল তারিন ও রিয়া একজন আরেকজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। শুভ্রা সোফার ওপরে উঠে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। শুভ্রা, মিথ্যা বলবি না। তুই নিজেও তো ভীতু। ভয় পেয়ে সোফার ওপর উঠে দাঁড়িয়ে আছিস। এত যেহেতু ভয়, তাহলে দেখিস কেন ওইসব হরর মুভি? হরর মুভি দেখতে ভালো লাগে। তাছাড়া আব্বু আম্মু বাসায় নেই। তুইও বললি আজ বাসায় আসবি না, তাই তো আজ তারিনকে আজ আমাদের বাসায় থাকতে বলেছে। এখন দেখি তারিন আসার পরে তুইও চলে এসেছিস। আব্বু আম্মু বা আমি বাসায় থাকি আর না থাকি, এই জন্য কি হরর মুভি দেখতে হবে? রিয়া বর্ণের কথা শুনে বিরক্ত গলায় বলল, বলছি না ভালো লাগে, এখন যা তুই ঘুমা। কিন্তু রিয়ার কথার মাঝে কিন্তু শব্দটি থাকার কারণে বর্ণ খুব ভালো করেই বুঝতে পারল কেন রিয়া কিন্তু বলেছে। আর বলতে হবে না, ভয় তো এখনই একটাও ঘুমাতে পারবি না। এখন আমাকে রাত জাগতে হবে আপনাদের জন্য। শুভ্রা, রিয়া ও তারিন মাথা দিয়ে হ্যাঁ বোঝালো। শুভ্রারা 3 ভাই বোন। বর্ণ সে হলো শুভ্রা আর রিয়ার আপন বড় ভাই। রিয়া হলো শুভ্রার বড় বোন। শুভ্রা ছোট থাকার বর্ণ ও রিয়া তাকে খুব ভালোবাসে। শুভ্রার আব্বু আম্মু শুভ্রার দাদু বাড়ি গিয়েছে, সেই সুবাদে তারিনকে নিমন্ত্রণ করলো রিয়া। 3 জন মিলে হরর মুভি দেখছে আর চিৎকার করছে। 3 মেয়ের চিৎকারে বেচারা বর্ণ তাদের সামনে টুল বসিয়ে বসে রইল। পরদিন সকালে বর্ণ নাস্তা এনে শুভ্রা, তারিন ও রিয়াকে দিল। শুভ্রা ও রিয়া নাস্তা করে রেডি হতে চলে গেল। তারিনও বসে বসে খাচ্ছে। ওই কম খা, এমনিতেই মোটা হয়ে যাচ্ছিস। কিছুদিন পর তোকে তো আর পাওয়া যাবে না, কেউ ফুটবল ভেবে নিয়ে যাবে। তুমি আমার খাবারে নজর দাও কেন ভাইয়া? খাবার মুখে দিয়ে তারিন বর্ণকে প্রশ্ন ছুড়ে দিল। তারিনের মুখে ভাইয়ার ডাক শুনে বর্ণের ইচ্ছা করছে তারিনের মুখ চেপে ধরে টেপ লাগিয়ে দিতে, কিন্তু সংকোচ থাকার জন্য পারছে না। তবুও হালকা রাগ দেখিয়ে বলল, আরেকবার ভাইয়া বলে ডাকলে থাপড় মেরে সব দাঁত ফেলে দেব। এখন যা, গিয়ে রেডি হয়ে কলেজে যা। পড়ালেখা না করলে আমার বাচ্চারা শিক্ষিত মা পাবে না।
বনের কথা তারিন এক কান দিয়ে শুনছে আর অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। ও ওর মতো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে তিনজন মিলে ঘুরতে বের হলো। গতকালের ঘটনার জন্য লজ্জায় শুভ্র আর তারিন কলেজে যাবে না, তাই রিয়াকে জোর করে নিয়ে গেল ঘোরার জন্য। তিনজনের হাতে হাওয়াই মিঠাই ও পপকর্নের প্যাকেট। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে রিয়ার বয়ফ্রেন্ডের জন্য। 1 বছরের রিলেশন, কিন্তু এখনও অবধি শুভ্রার সাথে সরাসরি দেখা হয়নি রিয়ার বয়ফ্রেন্ডের। হাওয়ার মিঠাই মুখে দিয়ে শুভ্রা রিয়াকে জিজ্ঞাসা করলো, দুলাভাই কিন্তু মোটেও সুবিধাজনক নয়। 2 মিনিটের কথা বলে 10 মিনিট লাগিয়ে দিচ্ছে, তবুও আসার কোনো খবর দেখছি না। এইরকম কেয়ারলেস ছেলেকে কিভাবে পছন্দ করলি তুই আপু? শুভ্রার সাথে তাল মিলিয়ে তারিনও বলা শুরু করলো, ঠিক ঠিক, দুলাভাই কিন্তু মোটেও ভালো কাজ করছে না। শালিকাদের এভাবে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করাচ্ছে, এই দুলাভাই চাই না। রিয়া কিছু বলার আগেই একজন ছেলে হাঁপাতে হাঁপাতে এসে বলল। হ্যালো রিয়া, সরি দেরি করে আসার জন্য। ছেলেটির মুখের দিকে শুভ্রা হা হয়ে তাকিয়ে আছে। এই প্রথম কোনো ছেলে দেখে শুভ্রা হা হয়ে তাকিয়ে আছে। ছেলেটি দেখতে শ্যামলা, হাইটটা তো বেশি না, বাট চোখগুলো বড্ড সুন্দর। ভাষা ভাষা চোখগুলোতে এক অদ্ভুত ক্ষমতা আছে শুভ্রার মনে হয়, কিন্তু তার বোন রিয়ার সাথে ছেলেটিকে একটুও মানায়নি। রিয়া যে প্রকৃতির মেয়ে, সে কিভাবে এমন একটি ছেলে পছন্দ করলো শুভ্রা বুঝতেই পারছে না। রিয়া শুভ্রার চোখ দেখে আন্দাজ করতে পারলো কিছুটা। শুভ্রার ভুল ধারণাগুলো রিয়া ভেঙে দেওয়ার জন্য শুভ্রাকে প্রশ্ন করলো, আচ্ছা শুভ্রা, বলতো ভালোবাসা কি? একজন মানুষ কিভাবে আরেকজনের প্রতি আকৃষ্ট হয়? ভালোবাসা কি রূপ দেখে হয় নাকি মন দেখে হয়? রিয়ার কথায় শুভ্রা উল্টো জবাব দিয়ে বলল, জীবনেও তো প্রেমই করলাম না, আবার ভালোবাসা কি বুঝবো? তবুও মনে যা আসে বল, প্রেম ভালোবাসা নিয়ে তোর চিন্তাভাবনা কেমন জানা দরকার। রাস্তার ধারে 4 জন দাঁড়িয়ে কথা বলছে, 3 জন মেয়ে 1 জন ছেলে। আশেপাশে মানুষগুলো বারবার আর চোখে দেখছে। 4 জন ব্যক্তি সেদিকে নজর না দিয়ে তাদের মতো কথায় ব্যস্ত। শুভ্রা রিয়ার প্রশ্নের উত্তর যেভাবে দিল তা শুনে রিয়ার বয়ফ্রেন্ড ইহান হেসে দিল। উত্তরটি ছিল, ভালোবাসা হচ্ছে চায়না কোম্পানির মতো, যা টিকলে অনেক দিন আর না টিকলে 2 দিনও না। ভালোবাসা হচ্ছে প্রতিদিন প্রেমিক প্রেমিকার পেঁচাল পাড়া, প্রেমিকের উক্তি, ওই ছেলের সাথে কেন কথা বলছো, আর বলবে না, চাচাতো মামাতো ভাইয়ের সাথে কথা বলবা না, আরও কত কিছু। আর প্রেমিকার উক্তি, ওই মেয়ে কেন তোমার পোস্টে লাভ রেক দিয়েছে, কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাবে, এইসব আজাইরা কথাবার্তা বলা। প্রেম হলো প্রেমিকের অসুখ হলে প্রেমিকার হাম্মি দেওয়াতে অসুখ ভালো হয়ে যাওয়া। প্রেম ভালোবাসা মানে সারা রাত আজাইরা কথা বলে স্বাদের ঘুম জলে ভাসিয়ে দেওয়া। প্রেম ভালোবাসা হলো স্কুল কলেজ ফাঁকি দিয়ে এইখানে ওখানে ঘোরাফেরা আর বাসায় হাজারটা মিথ্যা কথা বলা। প্রেম ভালোবাসা হলো জানু, বাবু, সোনা, লোহা, তামা ইত্যাদি নামে ডাকা। প্রেম ভালোবাসা মানে তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব, তোমাকে ছাড়া অন্য কারোর হতে পারবো না, এমনকি আমি নিজেকে অন্য কারোর ভাবতে পারবো না। কিন্তু ঠিকই কিছুদিন পর দেখা যায় প্রেমিকা অন্যজনের হয়ে গেছে আর প্রেমিক আবারও নতুন কাউকে খুঁজেছে। প্রেম ভালোবাসা হলো আপনজনকে ফাঁকি দিয়ে অন্যজনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। প্রেম ভালোবাসা হলো বাবা মাকে কষ্ট দেওয়া। আর এখন প্রেম মানে ও মা গো, টুরু লাভের মতো হাস্যকর ডায়লগ, এইসব ব্লা ব্লা ব্লা। রিয়া, তোমার বোনের কথা শুনে এখন আমার মাথা ঘুরছে। সবাই যদি ওর মতো ভাবতো তাহলে লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট এই পৃথিবীতে এত কীর্তিমান হতো না। সবার প্রেম ভালোবাসা ছাড়াই নামডাক হয়ে যেত। ভুল তো কিছু বলি নাই ভাইয়া, আমি প্রেম ভালোবাসার মানে যা মনে করি তাই বলছি, এটা আমার মনের কথা। রিয়া তখন তারিনের দিকে একই প্রশ্ন ছুড়ে দিল। তারিন তখন কিছুক্ষণ ভেবে উত্তর দিল, প্রেম ভালোবাসা যখন আসে তখন হৃদয়ের হৃদস্পন্দন বেড়ে যায়, বুকে ধকধক শব্দ করে, নিঃশ্বাস খুব দ্রুত চলাচল করে, একদম বিমানের থেকেও ফাস্ট। তখন ভালোবাসার মানুষের সামনে যেতে লজ্জা করে, পুরো মুখ লাল টমেটো হয়ে যায়, দমকা বাতাস আসে, হাড় চুর উড়িয়ে দিতে শুরু করে। পরে দুজন দুজনের চোখের দিকে তাকায় আর হারিয়ে যায়। এমন কিছুই তো পড়েছিলাম গল্পে, আবার স্টার জলসা বা স্টার প্লাস নাটকগুলোতেও দেখেছিলাম এমন হয়। হিরো হিরোইন 2000 মাইল দূরে থাকলেও বুঝতে পারে কে কোথায় আছে। ইহানের কাছে তারিন ও শুভ্রার কথাগুলো বড্ড ভালো লাগলো। মেয়ে দুইটা বড় হলেও স্বভাব চরিত্রে এখনো বাচ্চাই আছে। ইহান তখন সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা কোথাও বসে কথা বলি।
রিয়া ও শুভ্রা আর তারিন সায় দিল ইহানের কথায়। রিয়া তখন ইহানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভালোবাসা হলো হৃদয়ের একটি অনুভূতি। ভালোবাসা মানেই দূরে থেকেও কাছে থাকা অনুভব করা। ভালোবাসা মানে কমিটমেন্ট, একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা। কখনো প্রিয় মানুষের প্রতি অশুভ আচরণ না করা, ক্ষতি না যাওয়া, সুখে দুঃখে সবসময় পাশে থাকা, সুখ দুঃখ ভাগ করে নেওয়ার নামই হলো ভালোবাসা। এই ভালোবাসা কালকের মতো পরিবর্তন হবে না, সবসময় একই থাকবে। তবে এই ভালোবাসা শুধু ভালোবাসা দিবসের জন্য নয়, সারা জীবনের জন্য। সুখে দুঃখে সবসময় ভালোবাসা, মায়া দেখানো, কখনো বা আদর দেখানো, আবার কখনো শাসনও করা। ভালোবাসা মনের একটি অনুভূতি, যে অনুভূতিটা কেউ দেখতে পায় না, অনুভব করে বুঝে নিতে হয়। একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসতে হবে, সেই ভালোবাসা থাকতে হবে নিখুঁত, যেখানে থাকবে সম্মানবোধ, কোনো প্রতারণা থাকবে না। আমি মনে করি ভালোবাসা একদিনের জন্য নয়, একদিনে দেখানোর মতো ভালোবাসা বলতে কিছু নেই। প্রতিনিয়ত ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয়। কিন্তু এখন ভালোবাসা, প্রেম ইত্যাদি নামে অনেক অনেক কিছুই করে, কিন্তু এগুলো আসলে ভালোবাসা না, এগুলো হলো চাহিদা, যা সমাজকে কলঙ্কিত করছে। শুভ্রা হয়তো সেই ভালোবাসার কারণেই এখন প্রেম ভালোবাসা বিশ্বাস করে না, কিন্তু প্রেম ভালোবাসার মাঝেও পার্থক্য আছে। ভালোবাসতে হলে কখনো রূপ দেখে ভালোবাসা ঠিক না, খাঁটি মন ও বিশ্বাসের যোগ্য এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে নেওয়া উচিত। ইয়ান, ডোন্ট মাইন্ড, আমি শুভ্রাকে কিছু বলতে চাই। জানি না কি বলবে, আমাকে কেন পছন্দ করেছে। আমার মাঝে এমন কিছু নেই যা একজন মেয়ের ভালোবাসা পেতে পারে, কিন্তু আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। রিয়া, তুমি বলতে পারো? ইহানের কথা শুনে শুভ্রা মাথা নিচু করে ফেলল। রিয়া তখন বলল, আমি যেমন মেয়ে, আমার জন্য সুন্দর হ্যান্ডসাম বড় লোক ছেলের অভাব পড়বে না, কিন্তু ভালো একটি মনের খুব অভাব পড়বে। কিছুদিন আগে ফেসবুকে জোরে ট্রল হলো, দেখলি না, স্বামী তার স্ত্রীকে খুন করেছে। মনে আছে প্রথমে আমি তোকে শুধু ছেলেটার ছবি দেখিয়েছিলাম, তুই তো দেখার সাথে সাথে ক্রাশ খেয়ে বসেছিলি। যখন বললাম ছেলেটা খুনি, তখন কি বলেছিলি মনে আছে তোর? শুভ্রা উত্তর দিল, বলেছিলাম সুন্দর মুখের আড়ালে শয়তান লুকিয়ে থাকে, কিন্তু এই বলে সুন্দর ছেলেরা কি খারাপ? আরে গাধি, সবাই খারাপ হতে যাবে কেন? কালো, ফর্সা, লম্বা, খাটো, চিকন ও মোটা, সবার মাঝেই খারাপ ভালো আছে। কিন্তু আজকালকার ছেলে মেয়ে ফর্সা, হ্যান্ডসাম বা কিউট বা হট লুকিং না হলে মুখ ফিরিয়ে নেওয়া, এটা কি খুবই অন্যায়? যারা সৌন্দর্য মহান আল্লাহ তাআলা দান করেছেন, এ নিয়ে অহংকার বা কষ্ট পাওয়ার অধিকার কারণ নেই। আল্লাহ তাআলা বুঝে শুনেই সবাইকে তৈরি করেছেন। তার মানে ভালোবাসতে হলে সুন্দর কালো না দেখে ভালো মানুষ অনুযায়ী ভালোবাসতে হবে। এই তো লক্ষ্মী বোন আমার, কি সুন্দর বোঝা গেল। শুভ্রা ইহানের কাছে সরি বলল। ইহান মজার ছলে সব উড়িয়েও দিল। চারজন মিলে অনেক ঘোরাঘুরি করে বিকেলে বাসায় চলে গেল। বর্ণ রাতে রিয়া আর শুভ্রার সাথে বসে আড্ডা দিচ্ছে। আড্ডার মূল কারণ তারিন সম্পর্কে কিছু জানতে পারা, তারিনের ব্যাপারে কিছু বলা। শুভ্রা খাটের মাথায় বালিশ লম্বা করে দিয়ে অর্ধেক শুয়ে থাকা অবস্থায় বই পড়ছিল। রিয়া চেয়ারের উপরে পা তুলে পড়ছে। বর্ণের কথায় শুভ্রা ও রিয়া পড়া থেকে অমনোযোগী হয়ে বর্ণের কথায় মনোযোগ দিল। শুভ্রা, তারিনের কি রিলেশন আছে? শুভ্রা চেহারায় বিরক্তি ভাব এনে বলল, প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না আমার। তারিনের রিলেশন থাকুক আর না থাকুক তোর কি? ও আচ্ছা, তার মানে নাই। এভাবে রেগে যাচ্ছিস কেন আজব? ফাজিল পোলা, সবসময় এক কথা শুনতে কার ভাল লাগে? আচ্ছা, তোর কি খারাপ লাগে না এক কথা প্রতিদিন রিপোর্ট করা? রিয়ার কথায় ভাবনাহীন ভঙ্গিতে উত্তর দিল বর্ণ। বিরক্ত লাগলে কি আর জিজ্ঞাসা করতাম? আচ্ছা, তোরা পড়ালেখা কর, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। বর্ণ রুম থেকে বের হওয়ার সাথে সাথে শুভ্রা দৌড়ে দরজা লাগিয়ে দিল। রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করলো, এই ছেলেকে বিশ্বাস নেই, কখন কিভাবে চলে আসতে পারে জানতেও পারবো না। যাই বলিস, শুভ ভাইয়া কিন্তু তারিনকে খুব লাভ করে। ভালোবাসা শেষমেশ এই পেতনিকে পছন্দ করলো। পৃথিবীতে মেয়ের খুব অভাব ছিল, বুঝলি রে আপু। ফালসামি বাদ দিয়ে পড়তে বস। ওদিকে রুমের ভেতরে একা একা পায়চারি করছে রোহান। কিছুক্ষণ আগে বাবার অনেক গালি খেয়ে পেট ভরে গেছে তার। এই একটা মানুষ যাকে রোহান বাঘের মতো ভয় পায়, পায়চারি করছে আর হাতে কামড় দিচ্ছে। যখন খুব টেনশন থাকে রোহান তখন ওই একই কাজ করে সে। চিন্তার কারণ, রোহান তার বাবাকে বলেছিল সে ঘুরতে যাবে টাকা দেওয়ার জন্য কিন্তু রোহানের বাবা টাকা দিতে নারাজ, সেজন্য টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আছে তার। হঠাৎ মাথায় একটা দুষ্ট বুদ্ধি এঁটে নিল রোহান। পরদিন
বাড়ি থেকে পালিয়ে দৌড়ে রাস্তার মোড়ে যাচ্ছে রুহান। ভোর সকালে বাসায় কাউকে কিছু না বলে পালিয়েছে সে। হাতে একটা লাগেজ, রাস্তার ধারে এসে লাগেজটা রাস্তায় রেখে ওর বন্ধু আবিরকে ফোন দিল। আব্বে হালা, তাড়াতাড়ি আয়, আমার আব্বা এক্ষুনি চলে আসবে, পরে আর আমার ঘুরতে যাওয়া হবে না। ফোনের ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে আবির বলল, সরি, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন তা এখন বন্ধ আছে, কিছুক্ষণ পর কল করুন, ধন্যবাদ। আবিরের বাচ্চা, একবার খালি তোরে সামনে পাই তাহলে আমার জুতা তোর গাল, মনে রাখিস শালা, তাড়াতাড়ি আয় বলছি। 10 মিনিটের ভিতরে না আসলে তোরে খুন করব বলে দিলাম। খুনের হুমকি পেয়ে ঘুম থেকে উঠে বসে ফোন নাম্বার চেক করলো আবির। রুহানের ফোন নাম্বারটা দেখে ভয়ে ঢোক গিলে বলল, এই শোন রোহান। আবির কিছু বলতে যাবে, রুহান ফোন কেটে দিল। এত ভোরে মানুষজন রাস্তায় কমই পাওয়া যায়, তাই রুহান মেয়েদের স্কার্ফ মাথায় পেঁচিয়ে টঙের দোকানের সাথে বসার জায়গাগুলোতে বসে রইল। পালিয়ে আসার সময় যখন ব্যাগ গুছাচ্ছিল তখন স্কার্ফটি চোখে পড়ে। এই স্কার্ফ শুভ্রার। বাস থেকে নামার সময় ভুলক্রমে স্কার্ফ ফেলে চলে যায়। দেখেই বোঝা যাচ্ছে স্কার্ফ একদম নতুন, মাত্র কিনে এনেছে। শুভ্রার সেই স্কার্ফ এখন রুহান মাথায় দিয়ে বসে আছে। আবিরের বাচ্চা, যদি 10 মিনিটে না আসিস তাহলে আর জুতা পেটা করব তোকে। রুহান ঘড়ির দিকে তাকিয়ে গজ গজ করতে করতে নিজের পায়ের দিকে তাকালো। ও গড, এইটা কি করলাম আমি? পালানোর জন্য শেষমেশ 2 কালারের জুতা পরে আসলাম। এখন যদি রাস্তায় আমায় কেউ দেখে নির্ঘাত পাগল ভাববে। সব দোষ আমার আব্বার। বলছি ঘুরতে যাব কিন্তু দিবে না, তাই তো পালিয়ে আসছি। এখন যখন বাসা থেকে টাকা ও ছেলে কাউকেই খুঁজে পাবে না, তখন দেখব কাকে এত শাসন ও বকা দেয় আব্বু। আবিরের জন্য ওয়েট করছে রুহান। 27 মিনিট পর আবিরের গাড়ি এসে হাজির। তাড়াতাড়ি গাড়িতে উঠে আবিরকে বলল ব্যাগ গাড়িতে ওঠাতে। আমি কি তোর চাকর নাকি, যখন যা বলবি সব শুনবো? দোস্ত দেখ, 2 কালারের জুতো পরে আসছি, প্লিজ ব্যাগ উঠিয়ে গাড়ি স্টার্ট দে। সিফাতের কাছে যাওয়ার আগে শপিং মলে যেতে হবে। জুতো না কিনলে মান সম্মান আর কিছুই থাকবে না। আবির ব্যাগপত্র গাড়িতে তুলে প্রথমে শপিং মলে গেল। রুহান তার জুতোর মাপ ও কী ধরনের জুতো পরে ডিটেলসে বলল। আবির জুতো কিনে আনলো। সিফাতের বাসা থেকে ড্রপ করে তারা ঘুরতে বের হলো। ওদিকে 5 দিন কেটে গেল। তারিন আর শুভ্রা লজ্জায় আর 5 দিন ভার্সিটিতে যাবা তো দূর, মুখে নাম পর্যন্ত আনে নাই। শুক্রবার রিয়াকে দেখতে আসবে ইহানের বাসা থেকে। শুভ্রার বাবা মা ইহানের ব্যাপারে সব জেনে বিয়েতে মত দিয়েছে। যেখানে তাদের বিয়ের সমস্যা নেই সেখানে তারা অমত পোষণ করলো না। সকালের নাস্তার পর থেকেই সাজানো হচ্ছে রিয়াকে। তারিন ও শুভ্রা রিয়াকে সাজিয়ে তারা সাজতে ব্যস্ত হয়ে পড়ল। বর্ণ একটু পরপর শুভ্রার রুমের বাইরে দাঁড়িয়ে থেকে আবারও চলে যায়। বর্ণ জানে মেয়েদের সাজতে সময় লাগে, আর এখানে 3 জন মেয়ে সাজবে, সময় তো লাগবেই। কিন্তু তারিনকে দেখানো পর্যন্ত তার শান্তি হচ্ছে না। শুভ্রার ভয়ে দরজার টোকা দিতেও পারছে না। বর্ণ নিষ্পাপ বাচ্চার মতো ইনোসেন্ট মুখ করে দরজার কাছে ফিস ফিস করে দরজাকে বলল, আলিবাবার 40 চোরের সেই পাহাড়ি ঝর্ণার মায়ার দরজা হয়ে যা প্লিজ। আমার হবু বউকে দেখার জন্য তো তর সইছি না, প্লিজ দরজা খুলে যা। যত যাই বলুক দরজা কি নিজে নিজে খুলতে পারে? পারে না তো। তাই তো মন খারাপ করেই বর্ণ চলে গেল। পাত্রপক্ষে সবাই এসেছে। সবাই বলতে স্বয়ং পাত্র আর তার মা বাবা, পাত্রের ভাই ও তার বন্ধুদের জন্য ওয়েট করছে সবাই। আজ বিয়ের সব কিছু ঠিক করে ফেলবে। ইহানের বাবা হাতঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হচ্ছে, কিন্তু মুখে হাসি ভাব রেখে দিয়ে বিয়ের বিয়ানের সাথে ঠাট্টা করছেন। ছোট ছেলে তার অভদ্র, তিনি খুব ভালোভাবে জানেন। তিনি ইচ্ছুক ছিলেন না তার বড় ছেলে আসুক, কিন্তু বড় ছেলের আবদারের জন্য না করতে পারলেন না। সোফায় এক্ষণে শুভ্রা ও তারিন গালে হাত দিয়ে বসে আছে। তারিনের উল্টো পাশে বর্ণ বসে আছে। তারিনকে আজ মারাত্মক সুন্দর লাগছে, চোখ এড়ানো দায় হয়ে যাচ্ছে তার। তারিন শুভ্রার দিকে তাকিয়ে বলল, তোর ভাই দেখ কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। ভাইয়া, চোখ টেরা কখন কোন দিকে তাকায় বোঝা যায় না। এমা, কবে থেকে এমন হলো? তোকে যেদিন থেকে দেখেছে, শোন, ভাইয়া তোকে পছন্দ করে। ভাইয়া যদি প্রপোজ করে সহজে রাজি হবি না, অনেক ঘুরিয়ে পরে রাজি হবি। আর একটা কথা, ভাইয়া তোকে যে গিফট দিবে অর্ধেক আমার, ওকে? শুভ্রার কথা শুনে তারিনের খুব হাসি পেল। নিজের ভাইয়ের জন্য সবাই কত কষ্ট করে যেন তাড়াতাড়ি সেটেলড হয়ে যায়, কিন্তু শুভ্রা একদমই ভিন্ন। সে চায় তার ভাই দেবদাস হয়ে তার প্রেমিক হোক।
বুঝলাম। তা এখন বল, আর কতক্ষণ বসে থাকবো? জানি না রে, আপুর দেবর আসবে, পরে নাকি বিয়ের কথা হবে। আজব লোক, আজ যে তোর ভাইয়ের বিয়ের কথা হবে তার আগে আসা উচিত ছিল না? লেট লতিফ ছেলে একটা। কলিং বেল বেজে উঠল। বর্ণ দরজা খুলে 3জন ছেলেকে বাসার ভেতরে নিয়ে আসলো। শুভ্রাও তারিন ছেলেগুলোকে দেখে চোখ চড়ক গাছ হয়ে গেল, কেননা 3জন ছেলে আর কেউই না, রুহান, সিফাত আর আবির। শুভ্রা উঠে দাঁড়িয়ে পড়ল। রুহান শুভ্রাকে দেখে অবাক হয়ে গেল। রুহানকে দেখে শুভ্রার চোখ দুটো ভিজে উঠল, কিন্তু মুখে প্রকাশ করলো না, করে তারিনকে নিয়ে নিজের রুমে চলে গেল। বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক করা হলো। 20 দিন পর বিয়ে। রিয়া ও ইহান খুব খুশি। রুহান সে তো রিয়ার সাথে আড্ডায় মেতে উঠল। রুহানের খুব পছন্দ হয়েছে রিয়াকে। রিয়ার কাছ থেকেই জানতে পারলো শুভ্রা তার ছোট বোন। বর্ণ তারিনকে নিয়ে তার রুমে চলে গেল, কিছু কথা নাকি বলবে। তারিন যাওয়ার আগে শুভ্রাকে চোখ টিপ মেরে গেল। শুভ্রা চোখ টিপ দিয়ে মুখে দুষ্টুমির হাসি দিল। নিজের রুমে একা বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে সে। ড্রয়িং রুমে যেতেও একদম ইচ্ছা করছে না তার। রুহানও তার বন্ধুদের সামনে পড়তে ইচ্ছা করছে না তার। সবার সামনে জুনিয়র ছেলেদের হাতে অপমানিত হওয়ার পর অন্য কেউ হলে হয়তো আর ভার্সিটি যেত না, কিন্তু শুভ্রা মনকে সান্ত্বনা দিয়ে ভার্সিটি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একা একা বোরিং ফিল লাগায় বাসার ছাদে চলে গেল। অস্বস্তি হলেও প্রকৃতির সাথে সময় কাটানো শুভ্রার অস্বস্তি বোধ চলে যায়। প্রকৃতির সাথে কথা বলে এক ধরনের ভালো লাগা কাজ করে তার। পায়ে নুপুরের ছন্দ মিলিয়ে শব্দে রুহানের কাছে আসতেই ফোন উপর থেকে নিচে নামিয়ে পিছনে ঘুরে শুভ্রাকে দেখে তাকিয়ে রইল। শুভ্রা ভাবেনি রুহান এখানেই আছে, যার জন্য সে সবার সাথে আড্ডা দিতে পারছে না। যার সামনে থেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়েছে, শেষমেশ কিনা তার সামনেই আসতে হলো। শুভ্রা রুহানকে দেখে চলে যেতে নিলে রুহান পেছন থেকে ডাক দিল, মিস শুভ্রা। কিছু বলবেন? সরি মিস বিআইন, সেদিন একটু বেশি করে ফেলছি আপনার সাথে। ভাবির কাছ থেকে শুনলাম বেশ কিছুদিন ধরে নাকি ভার্সিটিতে যাচ্ছেন না। আমার ইচ্ছে ভার্সিটিতে যাব কি যাব না, আপনাকে কেন বলবো? তাও ঠিক, বাট আমার জন্য যদি না যান তাহলে দায়ভার তো আমারই, তাই না? এখানে কি করছেন আপনি? ফোনে নেট পাচ্ছিলাম না, তাই ছাদে এসেছি। আপনাদের এইখানে রবি সিমের নেটওয়ার্ক নাই বললেই চলে। আমাদের এইখানে গ্রামীণ সিম ভালো চলে, তাছাড়া আপুকে বললেই তো আপু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিত। তুমি কি এখনো রেগে আছো আমার প্রতি? রেগে থাকলে আর কি হবে, এখন তো আপনি আপুর দেবর হতে চলেছেন। রেগে থাকলে আত্মীয়তা তেমন ভালো থাকে না। তোমাকে যেমন বাচ্চা স্বভাবের ভেবে এসেছি, তুমি কিন্তু তেমন না। মন থেকে বড় মানুষের মতো কথা বলো। নিজেই বাচ্চা আবার আমাকে বাচ্চা বলে, হায় রে মানুষ। এই যে মিস বাচ্চা মানে কি? আপনার আপু বলল আপনার বয়স 23, সেখানে আমার বয়স 22, আর মেয়েরা পড়াশোনায় একটু ফাস্ট হয়, তাই 1 ইয়ারের জায়গায় 2 ইয়ার সিনিয়র হয়েছেন, তাই বলে কি আমাকে বাচ্চা বলবেন? আপনি কি জানেন আপনি একটা বাচ্চার লোক? থাকেন এখানে, আমি আসছি। শুভ্রা যেতে নিলে তার পায়ের নুপুরের শব্দ আবারও বেজে উঠল। রুহান তখন গেয়ে উঠল, টাপুর টুপুর বৃষ্টি নুপুর জলছবিরই গায়, তুই যে আমার একলা আকাশ। দয়া করে এই গলা নিয়ে গান গাইবেন না ছোট ভাই, তাহলে মানুষ আপনাকে মারতে আসবে। গলা কি খুব খারাপ? বাজে গলা। শুভ্রা সত্যি সত্যি খুব বিরক্ত হচ্ছে, কিন্তু নতুন আত্মীয়র সামনে কথা বলা ঠিক হবে না। কিছুদিন পর তার বোন ওদের বাড়িতেই যাবে, তখন যদি প্রতিশোধ নেয় তাহলে তো খারাপ হবে। সেই ভেবে বলল, বিরক্ত হচ্ছি না, বাট আপনাকে তো চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ড্রয়িং রুমে যদি কোনো কাজ থাকে তাহলে তো সেই কাজ করতে হবে, তাই চলে যাচ্ছি। আপনার বড় আপু তো এমন না, আপনি এমন কেন? আমাদের তাড়িয়ে দেওয়ার জন্য তো দেখছি উঠে পড়ে লেগেছেন। মোটেও না, আর আপনি একটু সময় নিয়ে ঠিক করে নেবেন আমাকে কি বলে ডাকবেন। আপনি, তুমি, তুই সবই ইউজ করেন, শুনতে বেশ বাজে লাগে। এটাই তো মজা সিনিয়র আপু, এসব আপনার মাথায় ঢুকবে না। মানে কি বলতে চাইছেন? বলতে চাইছি আপনি যে আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছেন, এটা কি আমার হবু ভাবিকে গিয়ে বলবো? এই আমি আপনাকে কখন তাড়িয়ে দিতে চাইলাম? থাক, মিথ্যা বলতে হবে না, চিন্তা করবে না। আমাদের বাসায় গেলে 1 মাস রেখে দিব, বাসা থেকে বের করে দিব না। আসছি আমি। শুভ্রা দ্রুত পা চালিয়ে সিঁড়ির কাছে যেতে নিলেই সিফাত আর আবিরকে দেখতে পায়। সিফাত মুখে হাসি ভাব নিয়ে বলল, আপু রোহন কি উপরে?
আবির কথা কেড়ে নিয়ে বলল। রুহান কবে মারা গেল যে তুই উপরে বলছিস? শুভ্রার সামনেই সিফাত আবিরকে পা দিয়ে লাথি মেরে বলল। উপরে মানে ছাদে কি না জিজ্ঞেস করছি, সব সময় উল্টো পাল্টা কথা। আপু আর না সরি বিয়াইন, শাস্তি কিন্তু এখন থেকে আবারও শুরু হতে চলছে। আগে তো ভয় পেয়ে কম শাস্তি দিয়েছি, কিন্তু এখন বেশি শাস্তি দেব বিয়াইন হিসেবে। আবিরের কথায় তারিন ফোড়ন কেটে বলল। এখন আমরাও জেনে গেছি বেআইদের শাস্তি কিভাবে দিতে হয়। গতবার তো ভার্সিটিতে ঝামেলা হবে ভেবে চুপ ছিলাম, কিন্তু এখনও চুপ থাকবো না। এখন হোম টু হোম অ্যাটাক হবে। শুভ্রা তারিনের হাতে হাত রেখে সিফাত ও আবিরের দিকে তাকিয়ে বলল। সাবধানে থাকবেন কেমন, কখন কি হয়ে যায় বলা মুশকিল, বুঝলেন ছোট বাবুলা? বলেই দুইজন হাসতে হাসতে চলে যায়। আবির ও সিফাত ছাদে গিয়ে রুহানকে ডেকে আনলো। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল পাত্রপক্ষরা। রাতে খাবার টেবিলে শুভ্রা, রিয়া, তারিন ও শুভ্রার বাবা মা বসে খাবার খাচ্ছে। বর্ণের মাথা ব্যথার কারণে সে ওষুধ খেয়ে শুয়ে আছে। শুভ্রা তখন একটু দুষ্টুমি করার জন্য বলল। আম্মু আপুকে আর খাবার দিও না, দেখছো না আপু কত মোটা হয়ে যাচ্ছে। বিয়ের পর তো আরো মোটা হয়ে যাবে, তখন সবাই আপুকে দেখলে হাসাহাসি করবে। তাছাড়া দুলা ভাই আর আপু তখন একসাথে কোথাও ঘুরতে বের হলে সবাই বলবে আপু দুলা ভাইয়ের বড় বোন, তখন কি আপুর ভালো লাগবে? শুভ্রার বাবা ছোট মেয়ের কথায় বেশ মজা পাচ্ছে, কিন্তু শুভ্রার মা ভয়ে চুপসে গেলেন। তিনি সাজসজ্জা রূপচর্চা নিয়ে বেশ সেন্সিটিভ। ভয়ানক দৃষ্টিতে বড় মেয়ে রিয়ার দিকে তাকিয়ে শুভ্রার দিকে তাকালেন। ভীত গলায় বললেন। এখন কি করব শুভ্রা? রিয়া মায়ের মুখের দিকে তাকিয়ে চিন্তা ও ভয়ার্ত দৃষ্টিতে তাকালো শুভ্রার দিকে। শুভ্রা মেয়েটা মোটেও সুবিধাজনক নয়, খুবই ভালোভাবে জানে সে। শুভ্রার কাছে বেশ ভালো লাগছে রিয়ার মুখখানা, কিন্তু মুখে হাসি না রেখে গম্ভীর গলায় বলল। আম্মু আপুকে আজ তিতা করলের জুস খাও, সাথে নিম পাতার রস, দেখবে মোটা শরীর অর্থাৎ চর্বি বাপ বাপ করে পালাবে। তারিন শুভ্রার কথা শুনে মুচকি হাসছে। শুভ্রা নজরে তারিনের হাসি চলে আসা শুভ্রা আরেকটু দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল। ছি ছি, নিজের প্রতিই লজ্জা করছে। আমাদের বাসায় নাদুস নুদুস একটা মেয়ে এসেছে, কিন্তু যখন বের হবে চিকনি চামেলি হয়ে, ছি, লজ্জায় রাস্তায় মুখ দেখাতে পারবো না। আম্মু তুমি আমার বান্ধবীকে এভাবে কষ্ট দিচ্ছ, ছি। শুভ্রার মা তারিনের দিকে তাকালো। তারিন হাত থেকে খাবার প্লেট রেখে শুভ্রার দিকে তাকিয়ে আছে, যেন সে তার সামনেই কোনো ভূত দেখেছে। শুভ্রা কি বলছিস এসব? আমি তো তোদের বাসায় এসে আরো মোটা হয়ে যাচ্ছি। বাসা থেকে যে জামা কাপড় পরে এসেছি সকালে, সেগুলো তো গায়ে হচ্ছেই না এখন। তারিনের দিকে না তাকিয়ে খাবার মুখে নিয়েই বলল শুভ্রা। ধন্যবাদ দোস্ত, জানি তুই খুব ভালো, তাই আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে চাচ্ছিস না, কিন্তু আমি প্রতিবাদী মহিলা, আমার কাছে অন্যায় তো অন্যায়। রিয়া কিছু বলতে যাবে তার আগেই শুভ্রার আম্মু সবাইকে থামিয়ে শুভ্রার কথা অনুযায়ী বাসায় করলা থাকা তার জুস বানিয়ে রিয়ার মুখে ঢেলে দিল। নিম পাতা আপাতত নেই, বাট সকালে তিনি ঠিকই জোগাড় করে রাখবেন। তারিনের প্লেটে বেশি বেশি খাবার দিচ্ছেন। তারিন খেতে পারছে না, কিন্তু শুভ্রার মা দিয়েই যাচ্ছেন। রাতের খাবার পর রিয়া মুখ চেপে ধরে শুভ্রাকে বকছে। পুরো মুখ তার তিতা হয়ে আছে, এমনকি বমিও পাচ্ছে তার। শুভ্রার দিকে তাকিয়ে বলল। শুভ্রার বাচ্চা, এমন কেন করলি আমার সাথে? তোর কোন জন্মে শত্রু ছিলাম রে আমি, বজ্জাত মাইয়া? কেন আমার করলা জুস খাওয়ালি বল ফাজিল? এখন আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিব। শুভ্রা রিয়ার কাঁধে হাত রাখলো, বড় বড় চোখ করে বলল। বিয়ের আগে বমি বমি ভাবা যায় এইসব? ছি আপু, মান সম্মান আর রাখলি না। শুভ্রাকে ধরে মারতে ইচ্ছা করছে রিয়ার, কিন্তু পারছে না। এখন রিয়ার মাথা ঘোরাচ্ছে। নিজের মাকে এখন তো তা জেলে দিতে ইচ্ছা করছে। কেউ নিজের মেয়ের সাথে কি এমন করে? করলার জুস, তাও আবার চিনি ছাড়া, ছি কি বাজে খেতে। রিয়া তখন তারিনকে উদ্দেশ্য করে বলল। ওই কেউ আমাকে ধর, আমি এক্ষুনি পড়ে যাব। তারিনের দ্রুত গতিতে রিয়াকে ধরে। শুভ্রা খাটের উপর পা দুলিয়ে বসছে, আর তারিনও রিয়ার কাজকর্ম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তারিন রিয়াকে ধরে খাটে বসিয়ে নিজেও ধপ করে বসে পড়ল। গলায় হাত বুলিয়ে জোরে জোরে ঢেকুর তুলছে। আমার তো কথা বলতেই এখন কষ্ট হচ্ছে। আন্টি আজ যা খাবার খাইয়েছে, আমি তো মনে হয় না আছি। ভাবছিলাম তোদের বাড়ির একমাত্র বউ হব, কিন্তু আজকের পর থেকে বউ হওয়ার ইচ্ছাটা সারা জীবনের জন্য মিটে গেছে। তোর ভাইকে দেবদাস বানিয়েই ছাড়বো দেখিস। রিয়া তখন রাগী গলায় বলল। সয় দোষ এই শুভ্রার। এখন এই ফাজিল মেয়ে জন্য আমার ইনোসেন্ট মার্কা ভাইটাকে কেন কষ্ট দিবি?
কিছু বলতে বা মারতে হলে এই বচ্চার মেয়েটাকে বল বা মার। তারিন চিত হয়ে শুয়ে গায়ে কম্বল দিয়ে নিরুপায় সুরে বলল, আমি এখন কিচ্ছু পারুম না রে বইন, কথা বলতেও এখন কষ্ট হচ্ছে, হাত পা চলবে তো দূর। আজ লাইটটা অন থাকুক, কজ পেটে সমস্যা হতে পারে। বদহজম হয়ে গেছে নাকি? রিয়া তখন চেঁচিয়ে উঠল। ওই তারিন, তুই আজ ভাইয়ের রুমে গিয়ে ঘুমা, এমনিতেই বমি বমি ভাব লাগছে। এখন আমার যদি তুই কিছু করিস, বমি করিস, সব ভাসিয়ে ফেলবো। ভাইয়া তোকে ভালোবাসে, তার মানে তোর এও ভালোবাসা। যা বইন। তারিন কিছু না বেলে পুরো শরীর ঢেকে শুয়ে পড়ল। শুভ্রা তখন নিজের প্রতি রাগ লাগছে, আজকে দুষ্টুমি বেশি করে ফেলেছে মনে হয়। মানুষের শরীর নিয়ে দুষ্টুমি করা একদমই ঠিক না। এখন সারা রাত তারিন ও রিয়ার ঘুম হবে না ভালো করে, এসব ভাবতেই তার কান্না পাচ্ছে। পরদিন সকাল, ইহান বেঘরে ঘুমাচ্ছে। রুহান ইহানের কাছে এসে কানে ফিসফিস করে বলল, ভাইয়া এখনো বিয়ে করিসনি, কিন্তু যেভাবে ঘুমাচ্ছিস মনে হচ্ছে সারা রাত বউয়ের সাথে প্রেম আলাপ করে বড্ড ক্লান্ত হয়ে গেছিস। রিয়া বেবি, কোথায় ছিলে তুমি? জানো কতগুলো ফোন দিয়েছি, কিন্তু তোমার দেখা তো পাচ্ছি না। আব্বে হালা, ও সরি আব্বে ভাইয়া, আমি ভাবি না তোর অনলি ওয়ান ছোট ভাই। ছি, আমার সাথে কি করছিস তুই? তোমার দেখা নাই গো বউ, তোমার দেখা নাই। একা একা রাত জেগে আমি তোমাকে খুঁজিব, কিন্তু তোমার দেখা নাই গো বউ, তোমার দেখা নাই। রুহান অনেক চেষ্টা করার পরেও যখন নিজেকে ছাড়াতে পারছে না, তখন হাতের কাছে টি টেবিল ছিল, সেখান থেকে পানির জগ এনে ইহানের মাথায় ঢেলে দিল। ইহান তড়িঘড়ি করে উঠে মাথা ঝাড়তে লাগলো। ওই কি করেছিস এই সব? আমার বিছানা বালিশ এমনকি শরীর ভিজিয়ে ফেলেছিস, অসভ্য ছেলে কোথাকার। এক্ষুনি বাবাকে বলে তোকে বাড়ি ছাড়া করছি, ওয়েট। ইহান বিছানা থেকে উঠে রুহানের পিঠে চড় মেরে বলল, তুই কোনোদিন ঠিক হবি না। বাঁচলাম বাবা, আমি রুহান বস। সেই অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, আর ভবিষ্যতে তেমনই থাকবে, ওকে? ইহান তোয়ালে নিয়ে চলে গেল। রুহান তার রুমে গিয়ে সিফাতকে ফোন দিল। হেই ব্রো, কই তোরা? আমাদের সিনিয়র বেআইনের জন্য ধামাকা রেডি করেছি। যেমনভাবে বলেছিস তেমনভাবেই সব করেছি, যেমনভাবে বলেছিস তেমনভাবেই সব হয়েছে। ওয়াও গ্রেট, এখন শুধু বিয়ান সাহেবের কলেজে পা রাখা অবধি ওয়েট করতে হবে। রুহানের হাসিতে ফোনের ওপাশ থেকে সিফাত ও আবির হাসা শুরু করলো। ওদিকে তারিন ও শুভ্রা ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ভার্সিটিতে আসা মাত্রই আবির ও সিফাত দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ালো। শুভ্রা নাক মুখ কুচকে সন্দেহজনক দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়ে বলল, এই ছেলে কি হয়েছে, সামনে আসলে কেন? আরে বিয়াইন সাহেব, এখন কি দেখলেন সবার সামনে? এখন থেকে তো আমরা আপনার সামনেই থাকবো প্রতিদিন, হাজার হোক বড় ভাইয়ের সালি বলে কথা। ক্লাসের দেরি হয়ে যাবে, পরে কথা বলবো। শুভ্রা ও তারিন যেতে নিলেই বাইক চালিয়ে তাদের সামনে আগমন ঘটে রুহানের। রুহান এসেই শুভ্রার সামনে দাঁড়িয়ে বলল, সবসময় তো ক্লাস করতেই পারবে মিস শুভ্রা, আজ চলো কোথাও ঘুরে আসি। আমি কোথাও যাব না পিচ্চি বেআই সাহেব। তোমার জন্য সারপ্রাইজ গিফট রেখেছি শুভ্রা, প্লিজ চলো। শুভ্রা তারিনের দিকে তাকিয়ে চোখে ইশারা করে বলল, ওকে চলুন বেআই সাহেব। রুহানের বাইকে তারিন ও শুভ্রা উঠেছে, সিফাতের বাইকে আবির। হাসি খুশি ভাবেই রুহান একটা বাসায় নিয়ে গেল। শুভ্রা ও তারিন ভয় পাওয়া সত্ত্বেও রুহান ও সিফাত ও আবিরের সাথে সেই বাড়িতে প্রবেশ করে। রুমের দরজার কাছে আসতেই রুহান পকেটে হাত দিয়ে পড়ল, লেডিস ফার্স্ট, তাই তোমরা দুইজন দরজা খুলে ভিতরে যাও। আর তোমরা যতই হোক আমাদের সিনিয়র, আর আমরা বড়দের সম্মান করি, তাই না রে? ঠিক ঠিক। তারিন ভয়ে ভয়ে ঢোক গেলে শুভ্রার দিকে তাকিয়ে রইল। শুভ্রা তারিনকে আশ্বাস দিয়ে বলল, বিআই সাহেব এমন কিছু করবে না যার জন্য আমাদের কষ্ট করতে হবে, তাই না বিআই সাহেব? অফকোর্স বেআইন। শুভ্রা ও তারিন দরজা খুলে ভিতরে পা রাখতেই বিভিন্ন রং মিলিয়ে দরজার উপরে দড়ি দিয়ে বাঁধা একটা পাত্রতে রং মিশানো পানি তারিন ও শুভ্রার পুরো শরীরে পড়ে গেল। শুভ্রা ও তারিনের এই অবস্থা দেখে সিফাত ও রুহান তো আবির হাসি শুরু করে দিল। শুভ্রা ও তারিন রাগে গজগজ করতে করতে বলল, এটা কি করলে তোমরা? রং খেলা হলো, অনেক দিনের ইচ্ছা ছিল বিয়ানদের সাথে রং খেলার, আজ ইচ্ছা পূরণ হলো। আবির তখন ফোন বের করে বলল, প্লিজ এদিকে তাকাও পিকতুলি।
আজ প্রচুর রিয়াক্ট হবে রে আমার আইডিতে। শুভ্রা ওদের তিনজনের দিকে তাকিয়ে রুহানের হাত থেকে তার ব্যাগ কেড়ে নিল। দরজা খোলার সময় রুহান শুভ্রা ও তারিনের ব্যাগ নিয়েছিল। শুভ্রা ব্যাগ থেকে টিফিন বক্স বের করলো। সিফাত রুহানের কাঁধে হাত রেখে বলল, বাহ, বেআইন তো দেখি আমাদের জন্য ট্রিট নিয়ে এসেছে। ওই চল খাওয়া যাক। সিফাত শুভ্রার হাত থেকে টিফিন বক্স কেড়ে নিয়ে বিছানায় বসলো। আবির ও রুহান সিফাতের পাশেই বসলো। বক্স খোলার সাথে সাথে অনেকগুলো তেলাপোকা তাদের শরীরে উড়ে এসে বসলো। শুভ্রা ও তারিন কোমরে হাত রেখে হাসতে লাগলো। তারিন চিল্লিয়ে বলল, আজ সকালে শুভ্রা বেবি প্ল্যান করেছিল পিচ্ছি পিচ্ছি 3টা বেয়াইয়ের জন্য একটা গিফট নিয়ে আসবে। আপনারা যখন বলেছিলেন আপনাদের সাথে এখানে আসার জন্য, তখন আমরা রাজি হয়ে গিয়েছিলাম। এই জন্যই, কিন্তু জানতাম না আপনাদের এমন বদমতলব আছে। শুভ্রা তারিনকে ফ্লাইং কিস দিয়ে রুহানের দিকে তাকিয়ে বলল, পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয় বিআই সাহেব। এখন বোঝেন মেয়েরা দুর্বল নয়। ওই দেখো নিজের পায়ের দিকে। শুভ্রা পায়ের দিকে তাকাতেই চেঁচিয়ে উঠল, কেননা তার পা দিয়েই তেলাপোকা উপরে উঠছে। কুত্তা, বিলাই, ইন্দুর, রামছাগল, অ্যানাকন্ডা, তোরা কিনা শেষমেশ আমার সাথে বেইমানি করলি। তোদের এনেছি ওদের ভয় দেখানোর জন্য, আর তোরা কিনা এই নাদান ইনোসেন্ট মেয়েটার সাথে এমন করলি। ভয় দেখাইলি, দেখিস তোদের উপরে খোদার গজব পড়বে, টাটকা টাটকা ইন্দুর পড়বে। অসভ্য তেলাপোকা, এই অসভ্য ছেলেদের গায়ে পড়ে এখন অসভ্য হয়ে গেছিস। শুভ্রার কথা শুনে রুহান হেসে দিল। শুভ্রার কাছে গিয়ে বলল, আরও কি এমন করবে মিস শুভ্রা আপু? অবশ্যই এমন করব। আপনি আমার সাথে এমন করলে আমি কেন করব না? কে তোমার যা ইচ্ছা করো। বাই দ্য ওয়ে, তোমরা এখন কিভাবে বাড়িতে যাবে? শুভ্রা ও তারিন নিজেদের দিকে একবার তাকিয়ে লজ্জা পেয়ে গেল। চোখ নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল ওরা। সিফাত, ফোনে এক্ষুনি ওদের দুইজনের জন্য ড্রেস অর্ডার কর, ওদের বাসায় যেতে হবে। সিফাত ফোনে ওদের জন্য পোশাক অর্ডার করে আবিরকে নিয়ে খাবার আনতে চলে গেল। রুহান রুমের বাইরে দাঁড়িয়ে রইল। তারিন ও শুভ্রার কাছে গিয়ে বলল, ওদের যেমন মন খারাপ ভাবছিলাম তেমন খারাপ না ওরা। চুপ, ওরা আমাদের এমন করেছে, এখন ওরাই ড্রেস কিনে আনছে, এখানে ভালোর কি আছে? তারিন কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে বর্ণ ভাইয়া নাম দেখে তারিন শুভ্রাকে বলল, তোর দেবদাস ভাইয়া ফোন দিয়েছে, ফোন কি রিসিভ করবো? হ্যাঁ, ফোন রিসিভ কর, বাট বলবি না আমরা কোথায়, ওকে? হুম। ওদিকে বাবা মায়ের একমাত্র ছেলেকে বিয়ে করা যে এতটা ঝামেলা জানা ছিল না সাদিয়ার। ফারাদকে বিয়ে করে এখন জানতেও বুঝতে পারছে খুব ভালোভাবেই। শাশুড়ি মায়ের জন্য জোর গলায় কিছু বলতেও পারে না সে। আজ 3 দিন ধরে ক্রিম শেষ হয়ে গেছে, কিন্তু ফারাদকে বললে তার মনে থাকে না। রাগে পুরো শরীর চলে যাচ্ছে। তার মনে হচ্ছে মাথায় ডিম ভাজি করলে নিখাত হয়ে যাবে। সমস্ত রাগ নিজের কাছে বরণ পোষণ করে তারিনকে বলল তার বর ও শাশুড়ি মায়ের কথা। আবু তুই এখন তোর এইসব কথা বন্ধ করতো, এমনিতে অনেক ভিজে থাকার কারণে ঠান্ডা লাগছে। সাদিয়া ও তারিন 2 বোন। সাদিয়ার বিয়ে হয়েছে 8 মাস হলো। যখনই বাড়িতে আসে তার স্বামী ও শাশুড়ি নামে বদনাম করে। এই তো কিছুদিন আগেই কান্না করে বলছে তার শাশুড়ি তাকে কি বলেছিল। শাশুড়ি মার আদরে ভঙ্গিতে ওনার ছেলের পাঙাশ মাছ নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছে। মাঝে মাঝে উদাহরণস্বরূপ কিছু বলেছে। সাদিয়া শুধু কথায় কথায় করেছে, কেননা সে পাঙাশ মাছের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ফারাদ পাঙাশ মাছ খেলেই সে ফারাদের সাথে কথাও বলে না। এই জন্য ফারাদও পাঙাশ মাছ আর খায় না। এইসব কথা নিয়ে সাদিয়া ও তার শাশুড়ি মায়ের প্রচুর কথার কাটাকাটি হয়। সাদিয়া এখন মনে মনে ঠিক করেছে তারিনকে সে যৌথ ফ্যামিলিতে বিয়ে দেবে। এক মায়ের এক ছেলের সাথে কিছুতেই বিয়ে দিবে না। তারিন এক কান দিয়ে শুনে আর অন্য কান দিয়ে বের করে দেয়। মনে মনে দোয়া করে কবে তার বোন শ্বশুরবাড়ি যাবে। অবশ্য শুনেছে আর 2 দিন থেকেই চলে যাবে। রাতে বর্ণের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ল তারিন। ওইদিকে আবির, সিফাত, রুহান আড্ডা দিচ্ছে। সিফাত আজ ট্রিট দিয়েছে। সিফাত রুহানের সাথে বাজি রেখেছিল, যদি আজকে শুভ্রাকে রং দিয়ে গোসল করাতে পারে তাহলে সে আজ রাতে ট্রিট দিবে। ব্রো, বাজি তো জিতে গেলি, এখন আরেকটা দেই, নিবি? জানি এটা শুনে ভয় পাবি তুই। আগে তো বলবি, পরে বোঝা যাবে ভয় পাবো কি না। শুভ্রতার সাথে প্রেম করতে পারবি? জানি মেয়েটা রাজি হবে না, আর তুই হেরে যাবি। শুধু প্রেম না ব্রো, বিয়ে করে দেখাবো তোদের। ধরলাম বাজি।
তিন বন্ধু আবারও খুশিতে মেতে উঠল। সময় যে কারোর জন্যই অপেক্ষা করে না, এই জন্যই হয়তো রিয়া ও ইহানের বিয়ের সময়ও চলে আসলো। কিন্তু বিয়েতে খুব বড় সমস্যা হলো। সমস্যাটা হলো রুহানকে নিয়ে। রুহান শুভ্রাকে বিয়ে করবে বলে জেদ ধরেছে। রুহানের জেদের কাছে হার মেনে রুহানের বাবা ওনার ছোট ছেলের জন্য প্রস্তাব পাঠালেন। শুভ্রার বাবা তো খুব খুশি, একই বাড়িতে তার দুই মেয়ের বউ হয়ে যাবে। ওনারা রাজি হয়েও বললেন। প্রথমে শুভ্রা ভীষণ আপত্তি জানালে ছেলে তার থেকে বয়সে ছোট বলে, কিন্তু পরে বাবা মায়ের জন্য বিয়েতে রাজি হয়ে গেল। একসাথে দুই বোন ও দুই ভাইয়ের বিয়ে হলো আজ। শুভ্রার মুখ দেখে বোঝাই যাচ্ছে সেও খুব খুশি এই বিয়েতে। গতকাল পর্যন্ত বাংলার 5 করে রেখেছিল মুখটা, কিন্তু আজ সে বেশ খুশি। তারিন শুভ্রার কানে ফিস ফিস করে বলল, কিরে, বিয়ের কোণে মুখে এত হাসি কেন? সময় হলেই বলবো। তারিনকে ভ্রুজোড়া কুচকে শুভ্রার দিকে তাকিয়ে বলল, সময় কি আজ নাকি অন্য দিন? আজকে একটু ওয়েট কর, আর শোন, তোকে এখন কি কি করতে হবে বল। শুভ্রা তারিনের কানে ফিসফিস করে কি করতে হবে বলা শুরু করলো। শুভ্রার কথা অনুযায়ী তারিন শুভ্রাদের বাসার ছাদে সব ঠিক করলো। একা কিছু পারবে না বলে সিফাত, আবির ও বর্ণের সহযোগিতাও নিল। সিফাত ও আবির একে অন্যের দিকে তাকিয়ে ইশারা করছে। কি ব্যাপার, কি হচ্ছে এইসব, কিছুই তো বুঝে উঠতে পারছে না তারা। ওইদিকে বর্ণ তারিনকে প্রশ্ন করেই যাচ্ছে ব্যাপার কি, কিন্তু তারিন কিচ্ছু বলছে না। তিনজনের প্রশ্ন শুনে তারিন বলল, আজ রোহান শুভ্রাকে প্রপোজ করবে, তা না হলে শুভ্রা শ্বশুরবাড়ি যাবে না। ছোট বোনের এই আবদারে বর্ণ হাসতে লাগলো, কিন্তু আবির ও সিফাত বেশ অবাক। তারিন মনে মনে বলছে, আজ এক ঢিলে দুপাকি স্বীকার করা হবে। এবার দেখব রোহান কিভাবে আপনি মনের কথা না বলে থাকতে পারে। বিয়ে পড়ানোর পর তারিন, শুভ্রা, রোহান, রিয়া ও ইহানকে নিয়ে ছাদে চলে আসলো। কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবেই সাজিয়েছে তারা। রোহান, রিয়া, ইহান অবাক হচ্ছে এইসব দেখে। শুভ্রা তখন কোমরে হাত রেখে বলল, আজ ইভান ভাইয়া আপুকে প্রপোজ করবে, আর আপুর দেবর মানে আমার একমাত্র জুনিয়র জামাই আমাকে প্রপোজ করবে। প্রপোজ না করলে আমরা দুই বোন শ্বশুরবাড়ি যাব না। রিয়া ইহানকে বলল, এই প্রপোজ করো, না হলে যাবো না শ্বশুরবাড়ি। বেচারা দুই ভাই, বউ ছাড়া তো আর যেতেই পারবে না, তাই শেষমেশ প্রপোজ করেই ফেললো। এইদিকে সিফাত ও আবির রুহানের কানে কানে গিয়ে বলল, ওই মেয়েকে কেন প্রপোজ করলি? তুই তো সেই বৃষ্টির রানীকে ভালোবাসিস। রুহান কিছু বলতে যাবে তার আগে শুভ্রা একটি ডায়েরি নিয়ে আসলো। ডায়েরির উপরে লেখা রেন অফ লাভ, অর্থাৎ প্রেমের বৃষ্টি। রুহান শুভ্রার হাতে ডায়েরিটা দেখে খুব অবাক হলো। শুভ্রার দিকে তাকিয়ে রইল। শুভ্রা হালকা কেশে বলল, লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পারেন, মুখে প্রকাশ করলে কি সমস্যা আপনার, মিস্টার জুনিয়র বিআই ওরফে জামাই? এই ডায়েরি তোমার কাছে কেন? এইটা তো আমার রুমে থাকার কথা। গতকাল বিকেলে আপনার বাসা থেকেই এনেছি। আমার বাসায় কখন গেছো তুমি? গতকাল হলুদ দেওয়ার পর বিকেলে আমি, আপু ও তারিন ইভান ভাইয়াকে নিয়ে একটু ঘুরতে যাই। আপনি তো ব্যাচেলার পার্টি করতে চলে গিয়েছিলেন, তখন ভাইয়াই আমাদের নিয়ে যায় আপনাদের বাড়িতে। আপু আর ভাইয়া আলাদা একটু কথা বলতে যাওয়ায় আমি আর তারিন আপনার রুমে যাই। তখন হবু বরের রুম ঘাটাঘাটি করে একটা ডায়েরি পাই। বাসায় এসে ডায়েরি পড়ে বুঝতে পারি আপনি সেই লুকিয়ে থাকা প্রেমিক। 7 মাস আগে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। চৌরাস্তার মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটি মেয়ে নেমে পড়ল। ময়ূর যেমন বৃষ্টি দেখলে পেখম মেলে নাচা শুরু করে, ঠিক তেমনই শুভ্রা বৃষ্টির দিকে তাকিয়ে নাচতে লাগলো। গাড়ির ভিতর থেকে এই দৃশ্য তাকিয়ে দেখছে রুহান। প্রথম দেখায় তার শুভ্রাকে ভালো লেগে যায়। সেদিন থেকে সে শুভ্রার নাম বৃষ্টির রানী রেখেছে। প্রতিদিন তাকে লুকিয়ে লুকিয়ে দেখা রুহানের অভ্যাস হয়ে গিয়েছে। সিফাত ও আবিরকে শুধু তার ভালোবাসার কথা বলেছে, কিন্তু শুভ্রা যে সেই মেয়ে তা জানায়নি। সেই দিন বাসে যা ঘটেছিল সবই ছিল শুভ্রাকে কাছ থেকে দেখার জন্য। অবশ্য চর মারা নিয়ে শুভ্রাকে সে শাস্তি দিয়েছে রাগের বশে। শুভ্রা প্রতিনিয়ত ফিল করতো কেউ তার পিছু নিচ্ছে তাকে দেখতে, কিন্তু মানুষটি তার সামনে আসতো না। শুভ্রা বুঝতে পারতো যে তাকে ফলো করছে সে ছেলেটিকে সবসময় পিছন থেকে দেখেছে, সামনে থেকে দেখার সুযোগ সে পায়নি। না, অনেকবার পেয়েছে সামনে থেকেও দেখার সুযোগ, কিন্তু সে নিজে থেকেই দেখতে চাইতো না। শুভ্রার মনে ছেলেটির জন্য সবসময় অন্যরকম ফিল হতো। সে চাইতো ছেলেটি যেন নিজ থেকেই তার সামনে এসে ধরা দেয়। গতকাল রুহানের ডায়েরি পড়ে সে বুঝতে পেরেছে রুহানই সেই ছেলে। তাদের এই লুকোচুরি প্রেমের কথা সবাইকে জানালে সবাই খুব অবাক সাথে খুশিও হয়। তারিন তখন চিল্লিয়ে বলা শুরু করলো, ওই, তোরা আরেকবার প্রপোজ করবি? কজ আগের প্রপোজ ছিল বিয়ের, আর এখন হবে লুকানো প্রেমের।
বর্ণ তখন তারিনের কানে ফিসফিস করে বলল। ও চল আমরা আরেকজনকে প্রপোজ করি। তারিন রাগ করে বলল। ছি, কি অশ্লীল। দুবোনা তাদের বরের সামনে প্রপোজ করতে লজ্জা করবে না? অসভ্য ভাই ও অসভ্য প্রেমিক। সব কিছুতে তোর তো লজ্জা কই থাকে রে? ওই যাও তো, পরে কথা বলবো এই নিয়ে। বর্ণ মন খারাপ করে ছাদের কোণায় দাঁড়িয়ে রইল। রুহান শুভ্রার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। বৃষ্টি যেমন তোমার মনকে প্রফুল্ল করেছে, ঠিক তেমনভাবেই আমার মনে প্রেমের দোলা দিয়ে গেছে। এলোমেলো চুলগুলোতে যখন বৃষ্টি ছুঁয়ে দিচ্ছিল, তখন বৃষ্টির প্রতি খুব রাগ ও হিংসা হয়েছিল আমার। সেদিনের সেই প্রেমের ছোঁয়া আজ আমাকে যে এইভাবে রাঙিয়ে দিবে কখনো ভাবিনি। দিন শেষে একটি কথাই বলবো, আমাদের মন একজন আরেকজনকে দেওয়ার প্রধান অতিথি কিন্তু বৃষ্টি। সবার প্রেমের একটা নাম থাকে, আর আমাদের প্রেমের নাম থাকুক রেইন অফ লাভ। এখন কি তুমি এই অভদ্র, অশ্লীল, অসভ্য জুনিয়র বিআইয়ের হাতে হাত রেখে সারা জীবন থাকতে পারবে? অবশ্যই পারবো বিআই সাহেব। রুহান সবার সামনে শুভ্রাকে কোলে তুলে নিল। ইহান ছোট ভাইয়ের দেখাদেখি রিয়াকেও কোলে তুলে নিল। ছাদের কোণায় দাঁড়িয়ে দুই বোনের রোম্যান্স দেখে বর্ণ এসে তারিনকে কোলে তুলে বলল। লাভ ইজ লাভ, সেখানে লজ্জার কোনো স্থান থাকবে না। বর্ণের কথায় সবাই হেসে দিল। 3 মাস পরে আজ তারিন ও বর্ণের বিয়ে। অনেক কষ্ট পোহাতে হয়েছে তাদের। তারিনের বোন সাদিয়া কিছুতেই এই বিয়েতে রাজি ছিল না। শুভ্রা ও রিয়ার কথায় শেষমেশ বাধ্য হলো বিয়েতে। বিয়ের দিন বর্ণ সাদিয়ার সামনে গিয়ে বলল। আপু, আমি জানি আপনি আমাকে এখনো মানতেই পারেন নাই, কিন্তু একটা প্রশ্ন করব, উত্তর কি দিবেন? দুলাভাই তো আপনাকে খুব ভালোবাসে, তাই না? ছোট বোনের বরের কাছ থেকে এমন প্রশ্ন শুনে লজ্জা পেল সাদিয়া, তবুও বলল। ভাইয়া আপনার জন্য তার পছন্দের খাবারগুলো বাদ দিতে 2 বার ভাবলো না। আপনাকে খুশি রাখার জন্য উনি সব কিছু করেছে। শুনলাম আপনি 2 মাসের প্রেগনেন্ট। আপনার মনে হয় মা হওয়ার এক আলাদা আনন্দ সৃষ্টি হয়েছে। জানেন, একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে, তখন তিনি সন্তানের ভালোর জন্য সব কিছু করতে পারে। যে সন্তান ছোট থেকে এই খাবার ওই খাবার খেতে পছন্দ করত, যখন সেই ছেলের বিয়ের পর খাবার দেখেও খায় না, তখন একটা মেয়ের যে কষ্ট হয়, শুধু সেই মা ছাড়া আর কেউই বুঝে না। ধরুন আপনার ছেলে খুব মাছ খেতে ভালোবাসে, কিন্তু বিয়ের পর খাচ্ছে না, তখন আপনার কষ্ট হবে না? সাদিয়া মাথা নিচু করে রেখেছে। আসলেই তো, মায়ের তো কষ্ট হবেই। সাদিয়া তার ভুল ধারণাগুলো বুঝতে পেরে ক্ষমা চাইল বর্ণের কাছ থেকে। আপু, আপনি আপনার শাশুড়ি মায়ের সাথে ফ্রি হয়ে কথা বলুন। কথা কাটাকাটি না করে ওনাদের বুঝতে শিখুন। আমি শুনেছি তারিনের কাছ থেকে যে ভাইয়া আর ওনার বাবা মা বড্ড ভালো। ভাইয়ার যা ইচ্ছা খাবে, এতে বাধা না দিয়ে ওনার পছন্দের খাবার নিজের হাতে রান্না করুন। যদি এক প্রকার অস্বস্তি বোধ হয়, তাহলে অন্যকে দিয়ে রান্না করান। আর একটা কথা, এক মায়ের এক ছেলেকে কোনোদিন খারাপ ভাববেন না। বাবা মায়ের এক ছেলে থাকুক বা 100 ছেলে থাকুক, সবার জন্যই সমান। সাদিয়া খুশি হলো এই ভেবে তার ছোট বোন ভালো একজন ছেলেকে তার জীবনে বেছে নিয়েছে। ওদিকে আমাদের শুভ্রা ও রুহান খুব ভালোই আছে। এখনও শুভ্রার খুনসুটি সারা বাড়ি মুগ্ধ করে। রিয়া ও ইহানের ভালোবাসার দিন যত যাচ্ছে ততই বাড়ছে। ইহানের গায়ের রং নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। রিয়া তাদের উল্টো বুঝিয়ে এসেছে। আরিন সে তো শুভ্রার জেরক্স কপি। বর্ণকে বারবার ভাইয়া ডেকে ভুল করে আর শাস্তি পায়। সব মিলিয়ে 3 জুটি ভালোভাবেই সংসার করছে। রাগ অভিমান হলেও ভালোবাসার কাছে তা কিছুই না। ভালো থাকুক তাদের ভালোবাসার সম্পর্কগুলো। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে।